আসসালামু আলাইকুম সবাইকে। প্রফেসর স্বামী গল্পের 15 নাম্বার পার্ট। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। রুমঝুম বলে, বাদ দে, আজকে আমরা দেখা করে আসবো। ইসরাত আপুও জোর করছে, আবার আরিফ ভাইয়াও এতদিন পরে এসেছে। আমরা ভাই বোনেরা আমাদের মাঝে সম্পর্ক ঠিক রাখলেই হয়। জাইমা বলে, মামি আমি জেরিন রুমঝুম আপু তো এখান থেকে একটু পর যাব বড় খালামণির বাসায়। রিমি আপু ভার্সিটি থেকে চলে যাবে বলল। তাহিয়াকে ছোট খালু দিয়ে আসবে। মাহতাব ভাইয়া, মমিত ভাইয়া, মাহাদি ভাইয়াও যাবে। তুমিও চলো প্লিজ, মজা হবে অনেক। পুনমের আলামিনের করা সেদিনের ব্যবহার মনে পড়ে গেল। যেখানে নওশাদের সম্মান নেই সেখানে পুনম যাবেই না। ও মেকি হাসি দিয়ে বলে, না জাইমা, আমার কালকে একটা এক্সাম আছে, যাওয়া হবে না, অন্যদিন যাব। বড় খালামণি বলেছে তোমাকে নিয়ে আসার জন্য। আমি আপার সাথে কথা বলবো, অন্যদিন যাব। রুমঝুম আপুও যেতে চাচ্ছিল না, পরে ইসরাত আপু অনেক জোর করায় যেতে রাজি হলো। পুনম হেসে বলে, আমাকে জোর করার কিছু নেই, আমি সত্যিই পরীক্ষা আমার। রুমঝুম হাত ধুয়ে এসে পুনমকে বলে, একটা খবর জানো? কি খবর? ইসরাত আপু কনসিভ করেছে। তাই? আমাকে কালকে বলেছে, তাই তো যাচ্ছি, না হলে আমি যেতাম না এখন। আলহামদুলিল্লাহ। তো আমরা আবার আপু হচ্ছি কবে? পুনম ধরতে পারেনি প্রথমে, আপু হবে কেন বলতে বলতে থেমে গেল। মুখ লালও হলো, লজ্জা আড়াল করে বলল, আরও পরে। আমরা কিন্তু কিছু মিছু ধরতে পেরেছি। মামা 11টা পর্যন্ত ঘুমিয়েছে। মামার মতো মানুষ কেন ঘুমাবে এতক্ষণ? কেন? তোমাদের মামা কালকে অনেক রাত পর্যন্ত পরীক্ষার খাতা কেটেছে, তাই তুমি কেন এতক্ষণ ঘুমালে? তুমি মামাকে খাতা কাটতে সাহায্য করেছো? পুনম চোখ রাঙিয়ে বলে, তোমরা কিন্তু তোমাদের মামা মামিকে নিয়ে কথা বলছো, সম্মান করবে তা না। এমন করলে আমি আর কথাই বলবো না কিন্তু। রুমঝুম বলে, বুঝি বুঝি, তুমি না হয় জুনে হয়েছো আর আমি আগস্টে হয়েছি, বছর তো একটাই। রুমঝুম, আচ্ছা আচ্ছা সরি, আর মজা করছি না। জেরিন জাইমা হেসে ওঠে। আরও ঘন্টাখানেক গল্প করার পর রিমি ঝুমঝুমকে কল দেয়। রুমঝুম রিমির সাথে কথা বলে। কল কেটে পুনমকে বলে, মামি আপনি কল দিয়েছে, এখন বের হবে বলল। তাহলে বের হই। এখনই চলে যাবে? আর একটু থাকো। আমাকে আবার একা একা থাকতে হবে? কালকে আসবো না হয়, আমার এক্সাম শেষ, ফ্রি আছি। এখন না বের হলে জ্যাম পাবো এখন। পুনম উঠে দাঁড়ায়। তোমাদের মামাকে বলছি এগিয়ে দিবে। লাগবে না। পুনম রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে বলে, দাঁড়াও বলি আগে, তারপর দেখা যাবে লাগবে নাকি লাগবে না। নওশাদ তখন খাতা কাটছিল, কালকে সাবমিট করতে হবে। পুনম নওশাদের পিছনে দাঁড়িয়ে পড়ে, ওরা চলে যাচ্ছে। নওশাদ ঘাড় ঘুরিয়ে বলে, এখন? নওশাদ উঠে দাঁড়ায়। পুনম বলে, মাসে তো শেষ দিক, আপনার হাতে টাকা আছে কেন? ওদেরকে ভাড়া দিয়ে দিন। এখন বড় আপার বাসায় যাবে বললো। নওশাদ মানিব্যাগ থেকে 500 টাকার নোট বের করে পুনমকে দেয়, দিয়ে আসো। আপনি দিন, আমি দিলে নাও নিতে পারে। নওশাদ রুম থেকে বের হলো। পুনমও পিছন পিছন আসে, রুমঝুমের হাতে টাকা দেয়। রুমঝুম একটু ইতিউতি করছিল অবশ্য, পরে নওশাদের ধমক খেয়ে নিয়েই ঠিকই নিয়েছে। ওদের বিদায় দিয়ে নওশাদ দরজা লাগাতে পুনম নওশাদকে পিছন থেকে জড়িয়ে ধরে। নওশাদের বুকের উপর থাকা পুনমের হাতের উপর হাত রেখে বলে, কি? কিছু না। আবার কি শুনেছ যে আমার প্রতি ভালোবাসা উতলে পড়ছে? কিছু না। তো কি হয়েছে? নওশাদকে ছেড়ে দেয় পুনম। নওশাদ পুনমের দিকে ফিরতেই পুনম বলে, কিছু না। নওশাদ কপাল চুলকায়। পড়তে বসো। খেয়েছো? গল্প করেছো? এখন তুমি পড়বে, আমি খাতা কাটবো। পরে দুজন মিলে দুপুরে রান্না করে ফেলবো। পুনম আগে আগে হেঁটে রুমে আসে, বই নিয়ে খাটে বসে। নওশাদও বসে বলে, ওরা তোমাকে বড় আপার বাসায় যাওয়ার অফার দেয়নি? দিয়েছে। যাওনি কেন? এমনিতেই মন চাচ্ছিল না। ও। পুনম বই খুলে বলে, ইসরাত কনসিভ করেছে। কে বলেছে? রুমঝুম বলল। ও, আপনাকে বলতে নিষেধ করেছে, ওদের নাকি লজ্জা লাগে। তাহলে বললে কেন? জানি না। ও হ্যাঁ, আরিফ ফিরেছে কালকে, আপা বলেছে আমাকে। আমাকে তো বললেন না, মনে ছিল না। পুনম বই নিয়ে বসলো। ওর আসলে মন খারাপ লাগছে, কেন জানে না, তবে ওরা যাওয়ার পর থেকেই মন খারাপ লাগছে। নওশাদ আর চোখে দেখে, বই নিতে বলল আর নিয়ে ফেললো। এত বাধ্য মেয়ে তো বিয়ে করেনি নওশাদ, আবার মুখটাও কালো করে রাখা। মামি হওয়ার বয়সে আমাকে বিয়ে করে নানি হয়ে যাচ্ছে, তাই মন খারাপ? মানে ইসরাতরা বয়স অনুযায়ী আমার বোন হওয়ার কথা, ভাগ্যক্রমে ওরা আমার ভাগ্নি। তো তোমার হিসেবে মামি হলে পারফেক্ট হতো, এখন নানি হয়ে যাচ্ছ। পুনম জবাব দিল না। ওর সাথে থাকতে থাকতে নওশাদও পাগল হয়ে যাচ্ছে। হাসনাহিনা কাঁথা সেলাই করছে। হাসনাহিনা, রিমি, রুমঝুম, জেরিন, জায়মা হাসনাহিনার রুমে।
ইসরা তো ছিল, কিন্তু কিছুক্ষণ আগে বমি হওয়ায় নিজের রুমে গিয়ে শুয়ে আছে। আরিফ বাইরে গিয়েছে। রিমি মুখ কুঁচকে ছবি দেখে হাসনা হেনাকে বলে, খালামণি, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো? তোর খালু বিয়ে ঠিক করেছে। জেরিন বলে, আরিফ ভাইয়া জানে না? জানে। জাইমা বলে, রেগে যায়নি? দীর্ঘশ্বাস ফেলে। রুমঝুম শুকনো গলায় বলে, সব ঠিকঠাক? তোদের খালু এখানেই ছেলের বিয়ে দেবে, ওনার বন্ধুর মেয়ে। মেয়েটাকে সরাসরি অনেকবার দেখেছি, ভালো মনে হয় নাই। উগ্র অনেক, পোশাক আশাকের ঠিক নেই, বেয়াদব প্রকৃতির মেয়ে। আমি নিষেধ করেছিলাম, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমি নাকি আমার মতো ফকিন্নি কাউকে এই বাড়িতে ঢোকাবো? আমার জন্য ছেলে বিগড়েছে, আমার আর সহ্য হয় না। রিমি বলে, আরিফ ভাইয়া মেয়েটা সম্পর্কে জানে না? না। রুমঝুম বলে, মেয়েটা ভালো না হলে খালু বিয়ে দিতে চাচ্ছে কেন? হাসনা হেনা জবাব দেয় না। উনি কেঁদে ফেলেন, আমার সংসারে আর শান্তি থাকবে না রে, বড়লোক ঘরের মেয়ে। মা মেয়ে দুটোই উগ্র। তোদের খালু তো টাকা দেখে ছেলেকে বিয়ে দিবে। আমার ছেলে সুখী হবে না রে, ওই মেয়ে সংসার করার মতো না। আমার ছেলেটা জীবন শেষ হয়ে যাবে। রিমি রুমঝুম হাসনা হেনাকে জড়িয়ে ধরে। হাসনা হেনা কাঁদতে কাঁদতে বলে, তোর খালু সেদিন বলে আমি নাকি আরিফের সাথে তোদের কাউকে বিয়ে দিতে চাই, আমি নাকি আরিফকে তোদের পিছিয়ে উস্কানি দিই। তা না হলে ছেলেকে নিয়ে এত ঘন ঘন বোনের বাসায় যায় কেন? আব্বা আম্মাকে ফকিন্নি ছেলেটাকে ছোটলোক আরও কত বাজে কথা বলেছে। মরা মানুষ দুটোকেও ছাড়ে না। আমি আমার পুরো ফকিন্নি পরিবারকে নাকি ওনার ঘাড়ে বসিয়ে খাওয়াতে চাই। আরিফ যদি ওই মেয়েকে বিয়ে করতে না চায় তাহলে নাকি আমাকে তালাক দিবে। মেয়ের বিয়ে হয়ে গিয়েছে, ছেলে বিবাহ উপযুক্ত হয়েছে। এইসব অশান্তি কেমন লাগে বলতো? জেরিন জাইমা ও হাসনা হেনাকে জড়িয়ে ধরে। রিমি বলে, আরিফ ভাইয়া বা ইসরাত আপুকে বলো নাই? আরিফ ইসরাতকে বলিস না, ওদের মুখে ঠিক নাই। বাপের সাথে ঝামেলা করলে পরে আমাকে সহ্য করতে হয়। আব্বাই কি দেখে যে আমাকে বিয়ে দিয়েছে কে জানে। 29 বছরের সংসারের একদিনও শান্তি পাই নাই আমি, একদিনও না। আমার মরণও হয় না। মাঝে মধ্যে মন চায় গলায় দড়ি দেই। নামাজ কালাম নাই, জাকাত দেওয়া নাই, হজ উমরাও করা নাই। পরের মেয়েকে যেমনি গালিগালাজ করে, জাহান নামেও ঠাঁই হবে না ওর। মৃত্যুর ভয় নাই, কয় টাকা সাথে নিয়ে মরবে আমিও দেখব। রুমঝুমের চোখে বেয়ে পানি পড়ে। হাসনা হেনা বলে, রুমঝুমকে সেদিন কি অপমানটাই না করলো। আমার ভাইটাও আসে না একদিন, তাও বউ নিয়ে আসছে। নতুন বউয়ের কাছে যা পারে তাই বলছে। দেখি নাই কি উপকার করেছে। 1 মাসে টাকা দিলে 2 মাস দেয় নাই। কুত্তা বিলাইয়ের মতো ব্যবহার করছে। আমার ভাই বোনের বড় আব্বা আম্মা নাই, দুদিন ভাই বোনগুলোকে বাসায় আনতে পারি না। তোরা একটু বুঝাইস, আরিফ যাতে ওই মেয়েকেই বিয়ে করে, একটু বুঝাই বলিস। আরিফকে ঝামেলা করতে মানা করিস। আরিফ অশান্তি করলে তাদের খালু আমার গায়ে হাত উঠাবে। যেদিকে চোখ চাই চলে যেতে পারতাম। ভালো লাগে না এইসব। আরিফকে একটু বলিস ওর বাপের কথা মতো বিয়ে করে নিতে। রিমি বলে, আচ্ছা বোঝাবো ভাইয়াকে। হাসনা হিনা রুমঝুমকে বলে, আম্মু একটু আরিফকে বলিস যাতে বিয়ে করে নেয়। পরের শুক্রবারই বিয়ে। তোর খালু সেদিনের কথা তো শুনেছই। রুমঝুম ঠোঁট কামড়ে খালামণির দিকে তাকিয়ে থাকে। বড্ড আফসোস হচ্ছে, বড্ড। কি দরকার ছিল আরিফকে ভালোবাসার? কি দরকার ছিল? ভালোবাসলেও রুমঝুম পারবে না ভালোবাসার জন্য বাবা মা খালামণি সবাইকে কষ্ট দিতে। এমনিতেও ওর জন্য ওর বাবাকে অনেক কথা বলা হয়েছে। আর না। হাসনা হিনার কাঁদতে কাঁদতে চোখ পড়ে দরজার দিকে। ইসরাত শক্ত চোখে তাকিয়ে আছে। হাসনা হিনা তড়িঘড়ি করে চোখ মুছে নেয়। রিমিও ইসরাতকে দেখে সরে বসে। ইসরাত রুমে ঢুকে বলে, ভাইয়া এসেছে, তোদেরকে ডাকলো, যা। জেরিন জাইমা হাসনা হেনার দিকে তাকায়। হাসনা হেনা চোখ মুছে বলে, যা। রুমঝুম জেরিন জাইমা চলে গেল। ইসরাত রিমির দিকে তাকিয়ে বলে, তুই যাচ্ছিস না কেন? ভাইয়ার সাথে পরে কথা বলবো। ইসরাত চোখ মুখ শক্ত। ও দরজা লাগিয়ে হাসনা হিনার মুখোমুখি বসে। শক্ত গলায় প্রশ্ন করে, আব্বু তোমার গায়ে হাত তোলে? হাসনা হিনা সে কথার জবাব দিল না। ইসরাতের মুখে হাত বুলিয়ে বলে, তোর কি শরীর খারাপ লাগছে? আমি তোমাকে আমার শরীর খারাপের কথা বলিনি। আব্বু তোমার গায়ে হাত তোলে কিনা সেটা বলো। হ্যাঁ অথবা না। হাসনা হিনা জবাব দেয় না। রিমি ক্ষীণ কণ্ঠে বলে, দেয়। একবার জ্বর মারতে দেখেছি আমি নিজে। ইসরাত দাঁতে দাঁত চেপে বলে, তুই চুপ থাক। আম্মু আমি কিছু জিজ্ঞাসা করছি, উত্তর দাও। হাসনা হিনা এগিয়ে সেই ইসরাতের মাথায় হাত বুলিয়ে দেয়। মাথা গরম করিস না মা, এমনিতেই শরীর ভালো না। বমি করায় চেহারার কি হাল হয়েছে। এই সময় এত উত্তেজিত হতে হয় না। মাথার উপর থেকে হাসনা হিনার হাত ছড়িয়ে দিয়ে বলে, বাংলা উত্তর দাও। এত তালবাহানা করছো কেন? কসম আম্মু, তুমি যদি কিছু না বলো আমি আব্বুকে কল দিয়ে যা তা বলা আরম্ভ করে দিব। মাঝে মাঝে চর থাপ্পড় মেরে বসে। গালিগালাজ করে সহ্য হয়ে গিয়েছে আমার। তুই মাথা গরম করিস না। ঘামিয়ে
ঘামিয়ে যাচ্ছিস। এই রিমি, পানি দে তো। ইসরাত রেগে যায়। রাখো তোমার পানি, আমাকে সোজা উত্তর দাও। আব্বু যে তোমার গায়ে হাত তুলে গালিগালাজ করে, কখনো আমাকে এগুলো কথা বলনি কেন? সন্তানদের উপর খারাপ প্রভাব পড়বে আম্মা। সব কথা ছেলে মেয়েদেরকে বলতে হয় না। এই রাখো তোমার ভালো মানুষই। আব্বু কি শুরু থেকে তোমার গায়ে হাত তোলে নাকি? নতুন নতুন টাকা হওয়ার পর থেকে? আমি আর ভাইয়া যখন ছোট ছিলাম তখন থেকেই এসব রাখতো। আমার জীবন ফুরিয়েছে। ভাইয়া জানে? হাসনাহিনা জবাব দিল না। ইসরাত বলে, আমি ভাইয়াকে বলতে যাচ্ছি। হাসনাহিনা ধমকে বলে, আরিফকে বলবি না ইসরাত। ভাইয়াও জানে না তার মানে? ইসরাত শক্ত গলায় বলে। হাসনাহিনা রিমির দিকে তাকিয়ে বলে, বোঝা ওকে। ও কি বোঝাবে? হ্যাঁ, তুমি আমাকে বলো, আম্মু আমাদেরকে কিছু বলনি কেন? আব্বু তোমার সাথে অনেক জঘন্য ব্যবহার করে, তাই না? হাসনাহিনা উত্তর দিল না। ইসরাত ফের বলে, এই এত খারাপ ব্যবহারের পরও কিসের আশায় পড়ে আছো? সংসার স্বামী খারাপ হলেই চলে যাব এমনটা হয় না। আমার জীবন সংসার তোদের জীবনের মতো নয়। আমি বড় মেয়ে, আমার উপর দায়িত্ব অনেক। আমাকে অনেক কিছু ভেবেচিন্তে থাকতে হয়েছে। আগে জানাওনি বেশ, এখন কেন বলছো না? এই তোমার ছেলে ইনকাম করে না? তোমাকে নিয়ে আলাদা হয়ে যেতে পারতো না? আল্লাহ, আই কান্ট বিলিভ। আমাদের সামনে আমাদের আম্মুর গায়ে আব্বু হাত উঠাতো আর আমরা জানতেই পারিনি। এই জীবনে আমাদেরকে বলছো কখনো আব্বু তোমার সাথে খারাপ ব্যবহার করে? আমরা কিছু করতে পারতাম না? ইসরাতে তো মাথা গরম করিস না, এগুলো এই সময় ভালো না। কথা ঘোরাবে না আম্মু। আব্বু তোমাকে অত্যাচার করে, তুমি ভালো নেই না? প্রতিবাদ করো না কেন? খুব ভালো অভিনয় করতে পারো তুমি, বেস্ট। আমি ঘুণাক্ষরেও টের পাইনি এমন। আব্বু মাঝে মধ্যে অনেক বাজে চেঁচামেচি করতো, এটা আমরাও দেখেছি, কিন্তু ছোট লোক ফকির নিয়ে এসব বলে অপমান করে, তোমার গায়ে হাতও তোলে, এগুলো তো জানতাম না। ইসরাতের চিকন ঘাম দেয়। ও বড় বড় শ্বাস ফেলে রিমিকে বলে, এসি চালু করতো। হাসনাহিনা পানি এনে ইসরাতকে দেয়। ইসরাত পানি খেয়েও হাঁপাতে থাকে। বলেছিলাম এমন করিস না, তো শরীরের জন্য ভালো না। ইসরাত বসা অবস্থাতেই হাসনাহিনাকে জড়িয়ে ধরে। তোমার অনেক কষ্ট না আম্মু? তুমি রিমি ঝুমঝুম যেদিন যায় আমার সামনে নিজেকে হালকা করে কাঁদতে পারো, তাহলে আমার সামনে পারো না কেন? আমি মেয়ে হিসেবে অনেক খারাপ? তোদের বাবার প্রতি তোদের শ্রদ্ধা যাতে নষ্ট না হয়ে যায় তাই। তো তোমাকে অনেক বাজে কথা বলে না আম্মু? ফকিন্নি তা যা তা বলে, অনেক অপমান করে, তাই না? নানা ভাই নানুমণি খালামণিদেরকে মামকে নিয়েও বাজে কথা বলে, তাই না? মামা খালামণিরা এই জন্যই আমাদের বাসায় আসে না, তাই না? হাসনাহিনা কান্না চেপে রাখে। ইসরাত কেঁদে দেয়। তোমাকে এত কষ্ট দেওয়ার পরেও কেন বলনি? কথার আঘাতের সবচেয়ে বড় আঘাত। আমরা কখনো বুঝতে পারিনি তোমার এত কষ্ট। ওনাকে সম্মান দিয়ে কী লাভ আম্মু? এত কষ্ট করে কাদের জন্য সহ্য করছো এত কষ্ট? শুধু খেয়ে পড়ে থাকার জন্য এত কষ্ট করছো? কখনো আমাকে বা ভাইয়াকে বলনি আম্মু? আমরা শুরু থেকে প্রতিবাদ করলে তো এখন এসব করতো না। এত ভালো অভিনয় কেন করেছো? কষ্ট করে টিকে না থাকে কি করতাম? ছোট ভাই বোনদের দিকে তাকিয়ে টিকেছিলাম, আম্মা আব্বার দিকে তাকিয়ে টিকেছিলাম, নিজের ছোট ছোট ছেলে মেয়ে দিকে তাকিয়ে টিকেছিলাম। আমি সংসার ছাড়লে তোরা কিভাবে বড় হতি? আমার কি কামাই করার ক্ষমতা ছিল? তোদেরকে পালতাম কিভাবে? ভাইয়ার তো ইনকাম আছে এখন, মামা খালামণিরাও তো ভালো আছে। তাহলে এখন তাহলে এখনও কথা শোনো কেন? এখন তো পিছু টাননি কোনো। প্রতিবাদ করতে পারো না? এখনও চর থাপ্পড় মারে, সময়ে অসময়ে অপমান করে। ভাইয়ার বিয়ে নিয়েও কথা শুনিয়েছে তোমাকে। এখন কেন টিকে আছো? শুনলাম তো তোমার কথা সব, শুনলাম তো তোমার কষ্ট। ভাইয়াকে বলো, ভাইয়াকে বললে ভাইয়া একটা ব্যবস্থা করতে পারবে না? ভাইয়া সে ক্ষমতা নেই? সংসারের প্রতি মায়া জন্মে গিয়েছে, সেই সংসারে সম্মান নেই, যে সংসারে টিকে থাকে কী লাভ? লোকে অনেক কথা বলবে। তোমাকে যখন আব্বু গালিগালাজ করে তখন তোমার কষ্ট হয় না? সেই কষ্টও লোকে দেখতে আসে তোমাকে। আচ্ছা, তোমাকে ভাইয়ার সাথে আলাদা হতে হবে না, তুমি আমার সাথে আমার বাসায় যাবে। ইসরাত, মাথা নষ্ট হয়ে গিয়েছে তোর? শোন, মাথা ঠান্ডা কর। জীবন আমি কাটিয়ে দিয়েছি, বাকি জীবনও কাটিয়ে দিব। আম্মু, আমি এ বিষয়ে কথা বলবো না ইসরাত। আচ্ছা, সব বাদ দিলাম। আব্বু ভাইয়ার জন্য যে মেয়ে ঠিক করে, ওই মেয়েটা ভালো না। না, তুমি তো জানোই মেয়েটা ভালো না, তাহলে ভাইয়াকে ওই মেয়েকে বিয়ে করতে জোর করছো কেন? তুমি না মা, জানো ভাইয়া ভালো থাকবে না? তাও তুমি জানো ভাইয়া রুমঝুমকে ভালোবাসে, তারপরেও কি করে বলছো ভাইয়াকে আরেকটা মেয়েকে বিয়ে করতে? রিমি চমকে ওঠে। আরিফ ভাইয়া রুমঝুমকে ভালোবাসে? ইসরাত রিমির দিকে তাকিয়েও চোখ সরিয়ে নেয়। হাসনাহিনা বলে, তোর বাপ রুমঝুমকেও কথা শোনাতে ছাড়েনি, আমাকে তো বলেই যেমন চাই তাই বলে। আমি জীবনেও কিছু বলি নাই। আরিফের সাথে রুমঝুমের বিয়ে হলে রুমঝুম জীবনেও সুখী হবে না, জীবনেও না। মেয়েটা তিক্ত কথা শোনাতে শোনাতে মেরে ফেলবে।
আরিফ ভালো, আমার ছেলে অনেক ভালো, কিন্তু তোর বাপ রুমঝুমকে সময়ে অসময়ে এমনভাবে কথা শোনাবে মেয়েটা চাইলেও সুখে সংসার করতে পারবে না, ঝামেলা লেগেই থাকবে। আমি ছেলের ভালো চেয়ে রুমঝুমের জীবন কিভাবে নষ্ট করব? তুমি পাগল আম্মু? ভাইয়া আর রুমঝুম আলাদা হয়ে যাবে? ভাইয়ার সামর্থ্য আছে বউ নিয়ে আলাদা থাকার মতো। ভাইয়া রুমঝুমকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবে? তুমি পাগল আম্মু? আব্বু বাজে কথা বলবে তুমি ভেবে তুমি ভাইয়াকে আরেকটা মেয়ের সাথে বিয়ে দেবে বলছো? হাসনাহিনা তো এইসব ভাবেনি। ইসরাত ফের বলে, আব্বু কি প্রতিদিন তোমার গায়ে হাত তোলে আম্মু? না, মাথা গরম হলে তো আর তোর মামা খালাদেরকে বাসায় দেখলেই। হাসনাহিনের কথা শেষ হতে পারলো না, তার আগেই ইসরাত বলে, তো তোমাকে একটা দিলে তুমি ঘুরিয়ে আরও দুটো দিতে পারো না? তুমি যে বেসরম মহিলা, তুমি বুঝে গিয়েছো। তুমি চড়থাপ্পড় খেয়েও এই লোকের সংসার করে যাবে সেটাও আমি বুঝেছি। নেক্সট টাইম একটা দিলে তুমি কানে নিচে আরও দুটো দিয়ে বসিবে। তারপর একটা দিলে দা বটি, তারপরও একটা দিলে দা বটি দিয়ে একটা দিবে, একদিনেই সোজা হয়ে যাবে। হাসনাহিনা হেসে ফেলে, একদম হাসবে না আম্মু, তোমাকে তোমাকে পরে একটা চর মারলেই তুমি দুটো দিবে, বাকিটা আমি দেখব। হাসনাহিনা আটকে উঠে বলে, কি করবি তুই? সেটা দেখতেই পাবে কি করব না করব। হাসনাহিনা রিমি একে অপরের দিকে তাকিয়ে আবার ইসরাতের দিকে তাকায়। ইসরাত শক্ত গলায় বলে, কালকে শুধু আব্বুকে ফিরতে দাও। রুমঝুম জেরিন জাইমা 2 মিনিট ধরে আরিফের রুমে বসে আছে। আরিফ ওয়াশরুমে, রুমঝুম আরিফের রুমে চারিদিকে চোখ বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে। জেরিন বলে, জাইমা তোর মনে হয় আরিফ ভাইয়া ওই কড়া মেকআপের মেয়েকে বিয়ে করবে? খালামণি তো বলেছে বিয়ে দিবে, যদি বিয়েও হয় তবে দেখবি আরিফ ভাইয়া ওই মেয়েকে সিধা বানিয়ে ফেলেছে। যে মেয়ে সংসার করার নিয়তি থাকে না তাকে দিয়ে সংসার করানো যায়। রুমঝুম বড় করে শ্বাস ফেলে। ওয়াশরুমে দরজা খোলা শব্দ হয়। আরিফ ওয়াশরুম থেকে বেরিয়ে ওদেরকে বিছানায় বসে থাকতে দেখে কোনো প্রতিক্রিয়া দেখালো না। মুখ মুছে বিছানায় প্রান্তে বসে বলে, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তোমার কপালে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? জাইমা জানতে চায়। ক্রিমিনালের সাথে ধস্তাধস্তি হওয়ার সময় ব্যথা পেয়েছিলাম। এমন উধাও হয়ে গিয়েছিলে কেন? চট্টগ্রাম থেকে বান্দরবান যেতে হয়েছিল। বান্দরবানে যে এরিয়ায় গিয়েছিলাম ওখানে নেটওয়ার্ক থাকে না, আর আমার মোবাইলও নষ্ট হয়ে গিয়েছে। বান্দরবানে কোথায় গিয়েছিলে? একটা পাহাড়ে। ওই পাহাড় থেকে মায়ানমার দেখা যায়। তাই? এবারের কেস কি নিয়েছিল ভাইয়া? জেরিন বলে, তোদেরকে বলা যাবে না, তোরা ভয় পাবি। সব কেসের কাহিনী শুনিয়েছ, এটা শোনাতে পারবে না? জাইমা বলে, না। রুমঝুমের দিকে তাকিয়ে বলে, কিরে তুই এমন চুপচাপ কেন? তোর জামাই মরেছে? রুমঝুম মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে বলে, ধুর, জামাই মরবে কেন? আমি তো মনে মনে তোমার বিয়েতে কি কি করব সেই প্ল্যানিং করছি। আমার বিয়ে? ভ্রু উঠিয়ে প্রশ্ন করে, তো বয়স হলো না, বিয়ে করতে হবে না? কি করবি বলে ঠিক করলি? লাল শাড়ি পরবি আমার বিয়েতে, সেই প্ল্যানিং করছিস? রুমঝুম আপু, লাল পরবি কেন? লাল তো পরবে শুধু তোমার বউ। তোমার বিয়ের সব কিছুই ইউনিক হতে হবে। বিয়েতে বউ বাদে সবার লাল পরা বারণ। কার্ডে লেখা থাকবে এটা। মেয়েটার নাম কি যেন আপু? রুমঝুম বলে, তহিদা না? হ্যাঁ, তহিদাই তো। আরিফ ভাইয়ার সাথে কিন্তু হবু ভাবিকে দারুণ লাগবে। জাইমা বলে, তা তো লাগবেই, ভাইয়াও সুন্দর, আমাদের ভাবিও সুন্দর। রুমঝুম বলে, তোরা কি নিয়ে কথা বলছিস? আরিফ কপাল কুঁচকে রুমঝুমের দিকে তাকিয়ে বলে, লজ্জা পেও না ভাইয়া। এই জেরিন জাইমা ভাইয়ার বিয়ের জন্য কংগ্রাচুলেট কর। জাইমা জেরিন একসাথে কংগ্রাচুলেশন বলে। আরিফ দাঁতে দাঁত চেপে রুমঝুমের দিকে তাকিয়ে বলে, ঝেড়ে কাশ, পরিষ্কারভাবে বল সবটা। আরে ওয়েট, আমি কংগ্রাচুলেট করি আগে। কংগ্রাচুলেশন আরিফ ভাইয়া। থাপ্পড় খাস না রুমঝুম। ওকে ওকে, বড় খালামণি তোমার জন্য মেয়ে দেখেছে, তা তো জানোই, নিশ্চয়ই ছবিও দেখেছো। মাশাল্লাহ, মেয়ে এত সুন্দর, ভাবি আমাদের সকলের অনেক পছন্দ হয়েছে, তাই না জেরিন? জেরিনও রুমঝুমের সাথে তাল মিলিয়ে মেয়ের শখানিক সুনাম করলো। আরিফ রুমঝুমের হাসি মুখের দিকে দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। জাইমা বলে, ভাইয়া আমরা সব বোনেরা কিন্তু সেম ড্রেস পরবো। রুমঝুম আপুর ডিজাইন করবে, রুমঝুম আপুর ফ্যাশন সেন্স ভালো। অ্যান্ড প্লিজ তোমার ওই টক্সিক ফুপাতো চাচাতো বোনদেরকে আমরা আমাদের আশেপাশে রাখবো না। রুমঝুম হাসতে হাসতে জাইমার সুরে সুর মিলিয়ে বলে, অবশ্যই, আমাদের সবার বড় ভাইয়ের বিয়ে, আর ভাইদের মধ্যেও তো প্রথম বিয়ে। আমরা মজা করব না তো কি মজা করবে? আরিফ ভাইয়ার বিয়ের সব আমি ডিজাইন করব। এত কষ্ট করে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি কেন, যদি খালাতো ভাইয়ার বিয়েতে ডিজাইনই না করতে পারি? রুমঝুমের টানে আরিফ বাদে কেউ বুঝলো না। আরিফের দিকে তাকিয়ে মুখ সর্বোচ্চ হাসি নিয়ে বলে ওঠে রুমঝুম, ভাইয়া তোমার আর ভাবির সব কস্টিউম কিন্তু আমি ডিজাইন করব। কিছুই কিনবে না, সব আমার ডিজাইন করা ড্রেস বানাতে হবে, তারপর ওগুলোই পরতে হবে। একদম মেহেদি হলুদ দিয়ে বিয়ে। বা বা বলে থেমে গেল, মাথা দুদিকে নাড়িয়ে বলে, সরি।
রিসেপশন সব কিছু ড্রেস আমার ডিজাইন করাটাতেই পড়তে হবে। আমি ভাবির হাতে মেহেদিও দিয়ে দেব, সমস্যা নেই। মাঝে বড় বড় করে আরিফ লিখব। আরিফ প্লাস আরিশা, ওয়াও চমৎকার। আমি একদম পারফেক্ট নাম। এখনই শুনে মনে হচ্ছে মেড ফর ইচ আদার। জাইমা রুমঝুমের কানে ফিসফিস করে বলে, বাসরও সাজিয়ে দিও। কেন সাজাবো না, অবশ্যই সাজাবো। আরিফ ওদের ফিসফিসানি কথা করে বলা কথা শুনলো। রাগে ওর রক্ত গরম হয়ে যাচ্ছে। রুমঝুম বরাবরের মতো ফাজলামো করছে না, সেটা আরিফ কথার টনে বুঝতে পারছে। জেরিন বলে, আসলে অনেক ভালো হবে। আরিফ ভাইয়াকে তৌহিদা ভাবির সাথে যা লাগবে না বলতে দেরি, আরিফের বাঁচকায় ধমক দিতে দেরি হলো না। আরিফ চেঁচিয়ে বলে, বের হো, সবগুলো এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, নইলে হাতের কাছে যা পাবো তাই দিয়েই মায়ের খাবি। বের হো বলছি। জাইমা জেরিন সুর সুর করে বেরিয়ে গেল। ওদের সাথে অবশ্য রুমঝুমও বের হলো। জাইমা জেরিন বলে গেল, তোমাকে নাম্বার পাঠিয়ে দিব ভাবির সাথে কথা বলো প্লিজ। সামনের শুক্রবারই তো বিয়ে, আগে থেকেই কথা বলে রাখা ভালো, না হলে দেখা যাবে মামির মতো বিয়ের পরে মোড়ে মোড়ে থাকবে।